জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস স্বাগত জানালেন প্রবাসীরা। বাইডেনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক আজ, গুরুত্ব পেতে পারে জিএসপি সুবিধা নিয়ে আলোচনা। ঢাকায় আইএমএফ-এর প্রতিনিধি দল বৈঠক করবে সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে। আলোচনার বিষয়বস্তু কর আদায় বৃদ্ধি, কম ঋণ গ্রহণ ও ভর্তুকি কমানো। পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না। গাজীপুর সাভারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধশতাধিক কারখানা। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি বিজিএমইএ নেতাদের। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, যানজটে নাজেহাল রাজধানীবাসী। বছরে ক্ষতি 50,000 কোটি টাকা। আইনের যথাযথ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এবং থামছেই না সাগর পাড়ি দিয়ে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা। গ্রিসের সামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবি, 3 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় রাতে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিমানবন্দরে প্রীতি সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। আজ অধিবেশনের ফাঁকে ঐতিহাসিক একান্ত বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আসর বসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্ব নেতাদের পাশাপাশি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোহিত। এ সময় বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের শত শত বিএনপি নেতাকর্মী ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহাটানে তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে যান প্রধান উপদেষ্টা। আশা করা যাচ্ছে যে এটা একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হবে। বাংলাদেশের ইউএস বাংলাদেশের সাথে খুবই পুরনো বন্ধু। আমাদের বন্ধুত্বটা আরও যাতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোক তুলো হবে। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে দুপুরে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক এই বৈঠকে দুই নেতার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এবারের অধিবেশনের সভাপতি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এবার জাতিসংঘে টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। জাতিসংঘের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংক ও ইউরোপিয়ান কমিশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার প্রধানরাও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তবে সব কিছু ছাপিয়ে 3 দশকের মধ্যে হতে যাওয়া প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এই বৈঠকটি, অর্থাৎ ইউনূস বাইডেন বৈঠকের দিকেই সবার এখন নজর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। 3 দশক পর মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে আজ। সব ছাপিয়ে সবার নজর জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের দিকে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপির সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত। জাতিসংঘের সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের প্রতিবেদন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি।
এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি। ৩ দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। জো বাইডেন ইউনুস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ 16 বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে আমাদের যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না, সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনুস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। বাংলাদেশ ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast evolving world of work. বাংলাদেশকে বাড়তি $300 কোটি ঋণ দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। এর নেতৃত্বে দিচ্ছেন সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপারজিওর। আজ সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে IMF মিশনটি কাজ শুরু করবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, IMF এর বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় $4.7 বিলিয়ন মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংস্থাটির কাছে আরও $3 বিলিয়ন চাওয়া হয়েছে। এক্ষেত্রে কী ধরনের শর্ত ও সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েই মূলত আলোচনা করবে IMF এর এই মিশন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে কিন্তু বলা চলে যে চলতি মাসের শুরু থেকেই বিদেশি বিভিন্ন সংস্থা, দাতা সংস্থাগুলো কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, ব্যাংক সহ বিভিন্ন শাখায় গিয়ে দপ্তরে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে। একই সঙ্গে আজকে যেটি বিশেষ সেটি হচ্ছে IMF এর প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল মিশন বাংলাদেশে এসছে গতকাল। আজকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের মধ্য দিয়ে কিন্তু 7 দিনব্যাপী তাদের কার্যক্রম শুরু করছে। মূলত যে বিষয়টি নিয়ে তারা এসেছে এবার হচ্ছে গত
গত বছর আগে থেকে যেটি আলোচনা ছিল বাংলাদেশ অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য $4.7 বিলিয়ন বাংলাদেশের ঋণ দেওয়ার ক্ষেত্রে আলোচনা ছিল, সেটি কিন্তু প্রতিটি কিস্তি দেওয়ার আগে কিন্তু তারা মিশন আসে এবং বাংলাদেশের যে শর্তগুলো থাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেই শর্তগুলো কতটুকু পরিপালন হচ্ছে তার সেটি বিষয়টি বিবেচনা করে রিপোর্ট দেওয়ার সাপেক্ষে কিন্তু বোর্ড নতুন করে কিস্তি অনুমোদন করে। এই প্রেক্ষাপটে কিন্তু মিশনটি বাংলাদেশে এখন অবস্থান করছে এবং 3টি কিস্তি অর্থাৎ 60টি কিস্তির মাধ্যমে $4.7 বিলিয়ন যে বাংলাদেশ ঋণ পাবে IMF এর কাছ থেকে, সেটির 3টি কিস্তিতে কিন্তু বলা চলে যে $231 কোটি পেয়েছে বাংলাদেশ 3 কিস্তিতে, এবং বাকি ঋণের সাথে নতুন করে বাংলাদেশের সংকট উত্তরণের জন্য বাজেট সহায়তা থেকে শুরু করে বিভিন্ন খাতে সহায়তার জন্য সংস্থাটির কাছ থেকে অন্তর্বর্তী সরকার আরও $3 বিলিয়ন অর্থাৎ $300 কোটি ঋণ চেয়েছে, অর্থাৎ $7.7 বিলিয়ন কিন্তু নতুন করে ঋণের মাইলফলক তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা এবং শর্ত পরিপালনের ক্ষেত্রে কতটুকু সক্ষমতা রয়েছে, যেহেতু ব্যাংক খাত একটি ভঙ্গুর অবস্থানে রয়েছে এবং আর্থিক খাতও সেক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার থেকে শুরু করে আর্থিক খাতের সার্বিক অবস্থা কিন্তু যতটা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দরকার সেই শর্ত সাপেক্ষে কিন্তু এই ঋণ নতুন করে যে আগের ঋণগুলো রয়েছে আরও 4টি কিস্তিতে যে ঋণগুলো বাংলাদেশ পাবে সেই ঋণ কতটুকু ছাড় করবে এবং নতুন করে যে চাহিদার যোগান দেওয়ার কতটুকু IMF চিন্তাভাবনা করবে যে $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরের জন্য, সেক্ষেত্রে কতটুকু পসিবিলিটি আছে কিংবা সক্ষমতা রয়েছে বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মিশন এই 7 দিন ব্যাপী বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে বসবে, দপ্তরের সাথে বসবে এবং এর প্রেক্ষাপটে কিন্তু আগামী বোর্ড সভায় IMF এর চূড়ান্ত বোর্ড সভায় কিন্তু কতটুকু ঋণ বাংলাদেশ পাবে সম্ভাব্য বা কতটুকু সেটি কিন্তু জানাবে। তো আমার কাছে এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম অর্থ মন্ত্রণালয়ে। ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক দিয়ে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের অডিট কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তাকে সহযোগিতা করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারল্য সংকটে থাকা বাকি 6 ব্যাংককেও নিরীক্ষা হবে বলে জানালেন গভর্নর। খেলাফি ঋণের 4 লাখ কোটি টাকার অর্ধেকই কয়েকজনের কাছে বলে জানিয়েছেন তিনি। অনিয়মের কারণে তারল্য সংকটে ধুঁকছে অনেক ব্যাংক। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবেও রাখতে পারছিল না নির্ধারিত অর্থ। সর্বশেষ তথ্য বলছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও ICB ইসলামী ব্যাংকের চলতি হিসেবের ঘাটতি 18,000 কোটি টাকা দাঁড়িয়েছে। 9 ব্যাংকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাংবাদিকদেরকে তা অভিহিত করলেন গভর্নর। ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছেন, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। তো তাহলে কি করা যায়? তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। চুক্তিবদ্ধ হচ্ছে একটা সীমিত আকারে, যেটুকু লিমিট দেওয়া হচ্ছে সেটাকে আবার ভেঙে ভেঙে দেওয়া হবে। এই খাতের সংকট সমাধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। ইন্টারন্যাশনাল কিছু এক্সপার্ট নিয়ে আসবো, আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্ক ফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টা ব্যাংক শেষ করার পরে আবার 3টা ধরবো। ব্যাংক বন্ধ নয়, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে বলেও জানান গভর্নর। গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে জানান আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও তাদের। বিজিএমের জরুরি সাধারণ সভায় সংগঠনটির সদস্যরা জানান এই মুহূর্তে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব নয়। দিনের পর দিন বৈঠক আলোচনা করেও স্থিতিশীলতা ফিরে স্বাভাবিক হয়নি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম, মেলেনি কারখানার নিরাপত্তা। প্রথম দাবি আমাদের সিকিউরিটি সেফটি দেওয়া। আমরা বলেছি নো ওয়ার্ক নো পে, যে তারা এসে পাঞ্চ করে চলে যাবে আর আমরা বেতন দিব, সেটা আমরা মানব না। ভ্যান্ডালিজম এবং বিটিং স্টাফ উইল কনসিডার্ড অ্যাজ ক্রিমিনাল অফেন্স।
এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় করণীয় ঠিক করতে জরুরি সাধারণ সভায় বসেন বিজিএমইএ নেতারা। সেখানে বিজিএমইএ সদস্যরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এই মুহূর্তে মজুরি বৃদ্ধি সম্ভব নয়। কারখানার জন্য যেসব শ্রমিক হুমকি স্বরূপ ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে চান কারখানা বন্ধের জন্য সেফ এক্সিট পলিসি। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, তারা কি আবার নতুন করে আমাদের উপরে কি আরো কিছু গাড়ি চাপাইতে চাচ্ছে? মজুরি বাড়ানোর কারণে, খরচ বাড়ানোর কারণে যদি আমার ফ্যাক্টরিতে কাজ না ঢোকে, তাহলে আমি এই শ্রমিক বসে বসে বেতনটা দেবো কোত্থেকে? হাউস আজকে চায় না কোনো ইনক্রিমেন্ট। এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করার পাশাপাশি বিজিএমইএ সদস্যরা স্পষ্ট দাবি তোলেন, শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে শ্রম উপদেষ্টার। আমাদের উপদেষ্টারা ওনারা বলছে গার্মেন্টস মালিকরা চোর। আমি নাম বলে আসিফ নজরুল সাহেবের একটা ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, মালিকরা নাকি টাকা চুরি করে। এখানে প্রবলেমটা হয়েছে যে আসলে তারা জানেই না, তার 24-25 বছরের একটা ছেলে ওখানে উপদেষ্টা হয়ে বসে আছে। সেদিন তো তিনি এখানে নিজে এসে বললেন যে আমরা নাকি সমর্থ থাকা সত্ত্বেও আমরা শ্রমিকদেরকে আমরা মানে বঞ্চিত করছি। ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে সম্ভবত উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম পারভেজের পরিষ্কার হুঁশিয়ারি, সরকার শিল্পের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হবে দেশের সব পোশাক কারখানা। কি সেফটি সিকিউরিটি আমাদেরকে গত 4 সপ্তাহ ধরে দিয়েছে? নাথিং। আমাদেরকে সিকিউরিটি না দিতে পারে, সেফটি না দিতে পারে, প্রত্যেকটা মেম্বার শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমরা ফ্যাক্টরি দরকার হলে বন্ধ করে দেব 1 সপ্তাহের জন্য হোল বাংলাদেশে। ইফ ইউ ক্যানট ডু ইট, তাহলে আপনি মরে মরে চলেন, আর যদি বাঁচতে হয় বাঘের মতন বাঁচে। সভার চূড়ান্ত সিদ্ধান্ত, মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করে শ্রমিকদের বেতন ও বেতন বৃদ্ধির হার বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আমরা যে 2টা পয়েন্টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই 2টা পয়েন্টের আপনাদের মতামত শোনার জন্য আমাদের মূলত আজকে এখানে সবাই আসা। আমরা এই 2টা মতামত পেয়েছি। সভায় দাবি ওঠে, শ্রমিক অসন্তোষের মুখে যারা বাধ্য হয়েছেন কারখানা বন্ধ রাখতে, ক্ষতিপূরণ দিতে হবে তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে গাজীপুর ও সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে অন্য প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন কার্যক্রম। এই মুহূর্তে সাভারের আশুলিয়া আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়িতে। জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে, বেশ করে গত 3 সপ্তাহ ধরে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চল কিন্তু অশান্ত হয়ে রয়েছে, যার ফলে কিন্তু আজকেও আমরা দেখেছি প্রায় অর্ধশত কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 46টি কারখানা কিন্তু আপনার সেই 13-1 ধারা অনুযায়ী কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 7 থেকে 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরেই, বিশেষ করে গত 3 সপ্তাহ ধরেই আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠছে একাধিক দাবিতে। দাবিগুলো হচ্ছে যে বেতন বৃদ্ধি, আপনার একই সাথে আপনার হচ্ছে যে ওভারটাইম, সেই ওভারটাইমের বিষয়গুলো থাকছে এবং আরো একাধিক দাবি এখানে রয়েছে, যে দাবিগুলোর সাথে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বনিবনা হচ্ছে না। আমরা গতকালও দেখেছি একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে প্রথমে আন্দোলন শুরু হয়, তারপর কিন্তু আশপাশে যে কয়েকটি কারখানা ছিল সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে এসে বিক্ষোভ করতে থাকে, তারা বেতন বৃদ্ধির কথা জানাতে থাকে এবং এরপরেই কিন্তু অনেকগুলো কারখানা ছুটি হয়ে যায় আশুলিয়া শিল্পাঞ্চলে। এর পরে আমরা দেখি যে অনেকগুলি কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয়। এর ফলে অর্ধশতাধিক কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজও কারখানাগুলো বন্ধ রয়েছে এবং যে সমস্ত কারখানাগুলো চলছে সে সমস্ত কারখানাগুলোর সামনে কিন্তু আপনারা দেখছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তো মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের সাথে বারবারই বসার কথা চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবেই হোক উভয় পক্ষের সাথে একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্য। তো শিল্পাঞ্চলে বর্তমানে অনেকগুলো কারখানায় বন্ধ রয়েছে, কিছু কারখানা চালু রয়েছে। আমার কাছে সাভার আশুলিয়া থেকে এই ছিল শিল্প কারখানা সম্পর্কে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছে সহকর্মী রাজিবুল ইসলাম।
গাজীপুরে 4টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে এবং 9টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। বলে রাখছি যে আজকে সকালে কিন্তু শ্রমিকরা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু করেছে, তবে এরই মধ্যে 4টি কারখানায়, যেটি শ্রম আইন 2006-এর আসলে 13-র 1 ধারা, অর্থাৎ যে সকল শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘট কিংবা আন্দোলন অসন্তোষ দেখা দিবে সেই সকল শিল্প প্রতিষ্ঠানের আংশিক বন্ধ কিংবা পুরোপুরি বন্ধের যে বিধান রয়েছে সেই অনুযায়ী কিন্তু 4টি কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আর 9টি কারখানা যেটি, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ শ্রমিকদের সঙ্গে কারখানা মালিক কিংবা কর্তৃপক্ষের সেখানে আলোচনা চলছে, অর্থাৎ তাদের যে দাবিগুলো চাওয়া হয়েছে যেগুলো আসলে বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল গত কয়েক সপ্তাহ ধরে, সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো 9টি কারখানায় আসলে সেগুলো নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ বলতে গেলে এই 9টি কারখানাও যে কোনো সময়ে খুলে যেতে পারে, তবে অনিশ্চয়তার মুখে পড়েছে যে 4টি কারখানা, সেগুলো বলতে গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আগের তুলনায়, কারণ স্বাভাবিকভাবেই আসলে উৎপাদন কার্যক্রম আজকে সকাল থেকে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে চলছে। এখন পর্যন্ত টঙ্গী, গাজীপুর, শ্রীপুর সহ বিভিন্ন অঞ্চলে যেসব শিল্পনগরী রয়েছে সেইগুলো থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিংবা তথ্য পাইনি। স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। ভেতরের পরিস্থিতিও কিন্তু তাদের মধ্যে যে আন্দোলন হয়েছে, যে দাবি দেওয়া নিয়ে কথা হয়েছে, যারা বেশিরভাগ কারখানা যেগুলো খুলেছে সেগুলোর অধিকাংশই আসলে দাবিগুলো পূরণ করা হয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিক অসন্তোষ পরবর্তীতে কাজে যোগদান করার সবশেষ তথ্য। পোশাক কারখানা বন্ধের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর তীব্র যানজটের অন্যতম কারণ বাস স্টপেজ ব্যবহার না করে যত্রতত্র যাত্রী ওঠানামা। দিনকে দিন মন্থর হচ্ছে নগর জীবন। বুয়েটের গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতি হচ্ছে গড়ে প্রায় 50,000 কোটি টাকা। এর জন্য পরিবহন সংশ্লিষ্টদের নিয়ম নীতির তোয়াক্কা না করার সংস্কৃতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের তোলা ছবিতে আল আমিন তুষারের রিপোর্ট। সিগন্যাল ছেড়েছে ট্রাফিক পুলিশ, কিন্তু তারপরও মূল সড়কের চৌরাস্তায় ঠায় দাঁড়িয়ে প্রায় প্রতিটি লোকাল বাস। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অসুস্থ প্রতিযোগিতার এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন বলছে, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। আর এমন যানজটের অন্যতম কারণ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা। যেখানটায় যাত্রী ওঠানামা হচ্ছে তার থেকে 100 গজ সামনেই কিন্তু এই যাত্রী ছাউনি সঙ্গে বাস স্টপেজ। তবে দীর্ঘক্ষণ ধরে এভাবেই খালি পড়ে আছে এই যাত্রী ছাউনি, তেমনি একটি বাসও এই বাস স্টপেজে কিন্তু থামছে না। 2 সিটিতে মোট 120টি বাস স্টপেজ নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস না থামার কারণ জানতে গেলে কেবলই অভিযোগের কাদা ছোড়াছুড়ি যাত্রী আর পরিবহন শ্রমিকদের। পুরো রাস্তায় স্লো হালকা করতে, কিন্তু এটা রানিং এ চলতেছে আমাদের ডিউটি। সবাই এখান থেকে উঠতেছে, তো এই জন্যই এখানে তো দাঁড়াইলে তো যাত্রী হয় না, না নামলে মানে বিভিন্ন বাসায় গালাগালাজ করে। প্রতিদিন যানজটে নাকাল হলেও নিয়ম মানতে নারাজ নগরবাসী, সঙ্গে বাস চালকরাও। তাড়াহুড়া আমাদেরকে আর আসলে এই জায়গাতে নিয়ে যায়। যাত্রী যদি স্টপেজে দাঁড়াতো তাহলে আমিও যাই স্টপেজে দাঁড়াইতাম। দোষ তো দুজনেরই, এখন কিছু করার নেই। এর থেকে বেরিয়ে আসতে নিয়ম নীতির তোয়াক্কা না করা পরিবহন সংশ্লিষ্টদের জরিমানার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে এনে আইন প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। জাংশন থেকে 50 মিটারের মধ্যে সমস্ত যদি আমি আইডলিং, এই যে পার্কিং এর কথা বলছি, লোডিং আনলোডিং যদি বন্ধ করতে পারি, তখন দেখা যাবে যাত্রীরাও কিন্তু জাংশনে থামতে চাবে না। এই জায়গাটা আসলে আমার পরিকল্পনা ওইভাবেই লাগবে যেন জাংশনটা আমরা ক্লিয়ার রাখতে পারি। আমার মনে রাখতে হবে জাংশন আসলে আমাদের হৃৎপিণ্ড। সবার আগে পেনাল্টিটা বা উৎসাহ দেওয়া এবং বাধ্য করা দরকার বাস মালিকদের এবং বাস যারা চালান, তারা যদি যত্রতত্র না থামান তাহলে আমি যতই হাত তুলি তখন তো আমি উঠতে পারবো না। সড়কে যানবাহনের গতি ফিরিয়ে জনসাধারণের ভোগান্তি কমাতে গণপরিবহনকে সরকারি উদ্যোগে একক কোম্পানির আওতায় আনার আহ্বান খাত সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। বছর ঘুরে আবারও আবাদের সময় এলেও এখনও বিক্রি হয়নি গত মৌসুমের সুগন্ধি চাল। বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা।
অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় দিনাজপুরে কয়েক বছর ধরে সুগন্ধি চালের আবাদ বাড়ছে। তবে 2023 সালের জুন থেকে এই চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কৃষক জানান, দেশীয় ক্রেতার অভাবে মিল গেটে প্রতিমণ সুগন্ধি আতপ কাঠারি চাল আগের চেয়ে 600 টাকা কমিয়ে 3600 টাকায় এবং চিনি গুঁড়া চাল প্রতিমণ 200 টাকা কমিয়ে 3800 টাকায় বিক্রি করতে হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। এ কারণে লোকসান গুনছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর কৃষকের মিলছে না ন্যায্য মূল্য। যদি বিদেশে চালটা রপ্তানি হয় তাহলে আমরা কৃষকরা একটু হলেও বাঁচবো। আমরা কৃষকরা মানে দাম পাচ্ছি না। বিগত সরকার সুগন্ধি চালের এক্সপোর্ট করে নাই। এটা না করাতে কৃষক থেকে শুরু করে আমাদের মতো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী করুণ দশা। সংকট কাটাতে নিষেধাজ্ঞা তুলে আবারও এই চাল রফতানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুগন্ধি চিনি গুঁড়া চালটি এটা রপ্তানির জন্য অনুমতি দেওয়া হোক। কৃষক বাঁচুক, রাইস মিল বাঁচুক, শিল্প বাঁচুক। দ্বিগুণ দাম পাওয়ায় কৃষকরা সুগন্ধি ধানের আবাদে ঝুঁকছে। উল্লেখ করে কৃষি বিভাগ বলছে, দেশের খাদ্যের চাহিদা পূরণের কথা বিবেচনা করে এই চাল রফতানি বন্ধ করেছে সরকার। দেশীয় যে চাহিদা সেখানে এখনো আমরা পরিপূর্ণ হয়ে উঠিনি, এটার ঘাটতি আছে। এ কারণেই বাজারে দেখা যায় যে আমাদের সাধারণ খাবারের চালের চেয়ে সুগন্ধি চালের দাম প্রায় দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর দিনাজপুরে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি ধান আবাদ হয়, যা থেকে চাল উৎপাদন হয় 2,50,000 মেট্রিক টনের বেশি। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। আইএফআইসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের সঙ্গে প্রতিষ্ঠানটির সব কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের কোনো তারল্য সংকট নেই। এছাড়া কর্মীদের আরও পরিকল্পিতভাবে পেশাদারিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। 1400-র বেশি শাখা উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহমুদ হোসেন। গ্রিসের সামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। মৃত 3 জন অভিবাসন প্রত্যাশী নারী। ধারণা করা হচ্ছে নৌকাটিতে অন্তত 30 জন ছিলেন। এখন পর্যন্ত 5 জনকে জীবিত উদ্ধার করেছেন দেশটির কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও শিশুও রয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।